ইরানের হামলায় পড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ও রণতরী, জবাবে মোস্তফা খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের ফাঁদে আটকা পড়েছে আমেরিকা, কি সেই ফাঁদ? অচিরেই কি হার মানবেন ট্রাম্প নেতানিয়াহু? রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র, তবে কি ইরানের চাপে তেলের বাজারেও ভুগছে ট্রাম্প প্রশাসন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। 14তম দিনে গড়িয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। আর শুধু মোস্তফা খামেনিকে নয়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমিকেও হত্যার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরান ও লেবাননে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যত দিন গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে ততই বাড়ছে যুদ্ধের বিস্তার ও ভয়াবহতা। হামলা পাল্টা হামলায় এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। তবে শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। যদিও বিমানটি ধ্বংসের দায় স্বীকার করেছে ইরান সমর্থিত একটি ইরাকি গোষ্ঠী। এছাড়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ডেও আগুন লাগার খবর জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এখানেও যুদ্ধকালীন কোনো হামলার কারণে নয়, বরং জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজের যান্ত্রিক ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি। রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে বলে দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। তবে রণতরী USS জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরানের মুহুর্মুহু হামলায় নাজেহাল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলো। ইসরায়েলের উত্তরাঞ্চলে তেহরানের মিসাইল হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক ইসরায়েলি। ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর কয়েক দফায় হামলা চালানো হয়েছে। সৌদি আরবের কূটনৈতিক কোয়ার্টার লক্ষ্য করে ছোড়া মিসাইল সহ 20টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 1.5 শতাধিক মার্কিন সেনা। ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ না করলে এমন হামলা চলতেই থাকবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর দেয়া প্রথম বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী ইরান, কিন্তু দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান। জানান, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ থাকবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই মোস্তফা খামেনি আহত হলেও তিনি এখনও সুস্থ ও নিরাপদে আছেন। ইরান এমন দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত থাকলেও তিনি গুরুতর আহত। ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। আর হামলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে মোস্তফা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকেও হত্যা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। তেহরানকে লক্ষ্য করে 2 শতাধিক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তেহরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আর লেবাননে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গেল কয়েকদিন ধরেই বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অব্যাহত রয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানে নতুন যুদ্ধনীতির ফাঁদে আটকা পড়ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সরাসরি সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও তেহরান বেছে নিয়েছে ভিন্ন পথ, অসম যুদ্ধের কৌশল। সস্তা ড্রোন, ব্যালিস্টিক মিসাইলের ঢেউ, হরমুজ প্রণালী ঘিরে অর্থনৈতিক চাপ, আঞ্চলিক মিত্রদের ব্যবহার, সব মিলিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘ এবং ব্যয়বহুল করে তুলছে ইরান। তেহরানের লক্ষ্য প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা। এই দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত কে আগে হার মানবে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল নাকি ইরান?
হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে থাকলেও দাবার ছক উল্টে দিতে শুরু করেছে ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ নেতাকে হারিয়ে একটুও পিছু হটেনি তেহরান, বরং যুদ্ধকে তারা এমন একদিকে নিয়ে যাচ্ছে যেখানে অস্ত্রের চেয়ে কৌশলের ধার অনেক বেশি। সম্মুখ সমরে মার্কিন ও ইসরায়েলিদের মুখোমুখি হওয়া ইরানের মূল লক্ষ্য নয়, বরং তেহরানের টার্গেট প্রতিপক্ষকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্লান্তিকর যুদ্ধে টেনে আনা। এই অভিনব রণকৌশলের নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। প্রচলিত যুদ্ধের নিয়ম অনুসরণ না করায় ইরানের পাতা ফাঁদে পড়ছে ইসরায়েল ও আমেরিকা। ইরান জানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া কঠিন। তাই তারা এমন কৌশল বেছে নিয়েছে যেখানে কম খরচে বড় রকমের চাপ তৈরি করা যায়। একটি ইরানি শাহেদ ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র 20 থেকে 35,000 ডলার, কিন্তু সেটা থামাতে আমেরিকা ও ইসরায়েলকে ছুটতে হয় লাখ লাখ ডলার দামের ইন্টারসেপ্টর মিসাইল। ফলে যুদ্ধের মাত্র কয়েকদিনেই ওয়াশিংটনের খরচ ছাড়িয়েছে 1100 কোটি ডলার। এখন প্রতিদিন প্রায় 200 কোটি ডলার ব্যয় করছে পেন্টাগন। যুদ্ধের এমন আকাশচুম্বী খরচ মার্কিন রাজনীতির অন্দরমহলে তৈরি করছে গভীর অস্থিরতা। ইরানের নেয়া অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের আরেকটি অংশ হল শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলা। ইরান একসঙ্গে অনেক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে ফেলছে। সামরিক ক্ষেত্রের সঙ্গে অর্থনৈতিক ফ্রন্টেও কড়া আঘাত হেনেছে ইরান। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌ করিডোর হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে আগুন ধরিয়ে দিয়েছে তেহরান। একই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র ও এদের সঙ্গে সম্পর্ক আছে এমন গুরুত্বপূর্ণ ব্যাংক ও প্রযুক্তি কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে বৈশ্বিক অর্থনীতির হৃৎপিণ্ডেও আঘাত করতে সক্ষম তারা। ইরানের সামরিক শক্তির একটি বড় উৎস তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের সশস্ত্র গোষ্ঠী থেকে শুরু করে ইয়েমেনের যোদ্ধা, আঞ্চলিক এসব শক্তির সাহায্যে ইসরায়েল ও আমেরিকার উপর বহুমুখী চাপ তৈরি করছে তেহরান। মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা জুড়ে মোতায়েন রাখতে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, ফলে দ্রুত ক্ষয় হচ্ছে সামরিক সম্পদ। পেন্টাগনের মাথা ব্যথার আরেক কারণ ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম। এর মূল কথা হল বহুমুখী নেতৃত্ব। তাই শীর্ষ পর্যায়ের ইরানি নেতাদের মৃত্যু হলেও মাঠ পর্যায়ে যুদ্ধ থামবে না, স্বাধীনভাবে লড়াই চালাবে ইরানের প্রতিটি আঞ্চলিক কমান্ড। প্রচলিত যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলের সমান শক্তিশালী নয় ইরান, এই সত্য কখনো ভুলে যায়নি দেশটির শীর্ষ নেতারা। তাই তাদের মূল লক্ষ্য এখন একটি সীমাহীন ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়া। শেষ পর্যন্ত তেহরান জয়ী হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকলেও ওয়াশিংটন তেল আবিবকে তারা আটকে ফেলছে ভয়ঙ্কর চোরাবালিতে। প্রতিপক্ষকে যুদ্ধের জন্য প্রতিদিন খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। তেলের দাম ক্রমাগত বৃদ্ধি আর ট্যাক্সের টাকায় টান পড়লে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প ও নেতানিয়াহু, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। রাশিয়ার তেল বিক্রির ওপর দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী 11 এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বিস্তারিত মীর ফজলে আব্বির ডেস্ক রিপোর্টে। যুদ্ধের আগুন জ্বলছে ইরানে, কিন্তু সেই আগুনের উত্তাপে বরফ গলছে রাশিয়ার জমে থাকা অর্থনীতিতে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় যখন মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, তখন সেই সংকটের সুযোগে নিষেধাজ্ঞার তালা খুলে বেরিয়ে আসছে রাশিয়ার তেলবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এতে করে জ্বালানির সংকটে পড়েছে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী 11 এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে। 13 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবেলা করতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ থেকে $১২০ ছাড়িয়ে গেছে। নিষেধাজ্ঞা শিথিলের ফলে রাশিয়া এখন এই বর্ধিত দামে তেল বিক্রি করার সুযোগ পাচ্ছে। ফলে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল হলেও বিষয়টি মস্কোর জন্য একটি বড় ধরনের কৌশলগত এবং অর্থনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী মার্কিন এবং ইসরায়েলি সেনাদের অবস্থান সম্পর্কে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। এর মাধ্যমে রাশিয়া বিশ্বের কাছে এই বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধেও রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাশিয়া ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি অথবা যুদ্ধ কোনোটাই সম্ভব নয়। যুদ্ধের প্রয়োজনে চীন, উত্তর কোরিয়া এবং ইরানের সাথে রাশিয়ার সামরিক ও কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর হয়েছে। রাশিয়া এখন তাদের নিজেদের মাটিতেই ইরানের নকশা করা শাহেদ ড্রোন তৈরি করছে। ফলে চলমান যুদ্ধে এই ড্রোনের সফলতা মনস্তাত্ত্বিকভাবে রাশিয়াকে আরও শক্তি যোগাচ্ছে। এছাড়া ইরান যুদ্ধে রাশিয়ার তৈরি অনেক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ও সামরিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এগুলো বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করছে। এটি এক ধরনের সামরিক প্রযুক্তির বিজ্ঞাপন, যা ভবিষ্যতে তাদের অস্ত্র বিক্রির পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। এতে $15.1 বিলিয়ন আয় হারিয়েছে উপসাগরের তেল উৎপাদনকারী দেশগুলো। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। ক্ষতির তালিকায় রয়েছে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এক লাফে অপরিশোধিত তেল পৌঁছে গেছে $100 কোটায়। এর প্রধান কারণ ইরানের মাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে হরমুজ প্রণালীতে দেশ দুটির ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ওই পথেই বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেলের ট্যাঙ্কার চলাচল করে। হরমুজ প্রণালী দিয়ে একদিনে সাধারণত প্রায় $1.2 বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি পণ্য এবং এলএনজি পরিবহন হয়। 2025 সালের গড় দাম ও পরিমাণের হিসাব কষে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার এই তথ্য দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জাহাজের বিমার খরচও অনেক বেড়ে গেছে। সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি প্রায় $4.5 বিলিয়ন আয় হারিয়েছে। আগামী দিনে সৌদি আরব লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে। রিয়াদের পর ইরাকও ব্যাপক ঝুঁকিতে আছে। দেশটির সরকারি আয়ের প্রায় 90% তেল থেকে আসে। কুয়েত ও কাতারও ঝুঁকিতে আছে। তবে এই দুই দেশের বড় সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে, যা স্বল্প মেয়াদে প্রভাব সামাল দিতে পারবে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি 2 মার্চ উৎপাদন বন্ধ করার পর বুধবার পর্যন্ত প্রায় $571 মিলিয়ন আয় হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পরিস্থিতিতে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো মোট $13.3 বিলিয়ন তেল বিক্রি ও শুল্ক আয় স্থগিত রাখতে বাধ্য হয়েছে। এতে তেলের দাম বাড়তে থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে পরিবহন সেক্টর ও সাধারণ ভোক্তারা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মালদ্বীপের ডিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউসে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে 7 জনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন তাজউদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, শফিকুল ইসলাম, মোহাম্মদ নূর নবী সরকার। আহত 2 জন জামাল উদ্দিন এবং সাদ্দাম হোসেন। বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
রমজান মানেই সংযম আর ত্যাগের মহিমা, যা বিশ্বজুড়ে নানা সংস্কৃতির আবহে ভিন্ন ভিন্ন রূপ পায়। কোথাও এটি উৎসবের আমেজ আনলেও কোথাও আবার রমজান আসে কঠিন সংগ্রামের বার্তা নিয়ে। হাজার বছরের ইসলামী ঐতিহ্যবাহী দেশ চীনে 25 মিলিয়ন মুসলমানের বাস। তবে শিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের জন্য এবারে রোজা পালনে যুক্ত হয়েছে কড়া নজরদারি আর বিধি নিষেধের চ্যালেঞ্জ। প্রতিকূলতার মাঝেও কিভাবে সিয়াম সাধনা করছেন গ্রেট ওয়ালের দেশের মুসলমানরা, দেশে দেশে রমজান সিরিজে আজ চীনের রোজার চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। 7ম শতাব্দীতে দেশটিতে ইসলামের আগমন ঘটে বিখ্যাত সিল্ক রোড হয়ে আরব বণিকদের হাত ধরে। হাজার বছরের ঐতিহ্য থাকলেও কমিউনিস্ট রাষ্ট্রটির অন্যতম সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানরা। চীনে পবিত্র মাহে রমজান আসে একাধারে আনন্দ আর বিষাদের বার্তা নিয়ে। গত কয়েক বছর ধরে দেশটির কিছু স্থানে সিয়াম পালনে সীমিত বাধা থাকলেও বর্তমানে আরও কঠিন হয়েছে নিষেধাজ্ঞা। রোজা পালন বন্ধ করার জন্য রাখা হয়েছে সরকারি নজরদারির ব্যবস্থা। হুই, উইঘুর, কাজাক, তাজিক, তাতার, কিরগিজ, ডোংসিয়াং, সালার সহ চীনে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় 25 মিলিয়ন, যাদের অধিকাংশের বসবাস দেশটির শিনজিয়াং প্রদেশে। এখানে ধরা পড়ার ভয়ে উইঘুর মুসলমানরা সেহরি খান ঘরের আলো বন্ধ করে। চীনে ইফতার শুরু হয় চা দিয়ে, তারপর খাওয়া হয় ঠান্ডা তরমুজ। মাগরিব নামাজ শেষ হলে ভারী পদ হিসাবে খাওয়া হয় ভাত, সাথে দেয়া হয় হরেক রকম সবজি ও খাসির মাংস। রমজানে মসজিদগুলোতে আয়োজন করা হয় গণ ইফতার। বহুজাতিক বৈশিষ্ট্যের কারণে চীনের প্রদেশভেদে রয়েছে মুসলিম রন্ধন প্রণালীর নিজস্ব রূপ। সেদ্ধ মুরগি, ভেড়ার ভাজা চপ, সবজি দিয়ে রান্না করা গরুর মাংস, মুরগি, বাদাম দিয়ে রান্না করা ভুনা গরুর মাংস সহ দেশটিতে আছে 5000-এর বেশি হালাল খাবারের পদ। ঘরবাড়ি পরিচ্ছন্ন করা, মসজিদে নতুন কার্পেট বিছানো, নামাজের ঘর রং করার মধ্য দিয়ে শুরু হয় রমজানের প্রস্তুতি। চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত হাজার বছরের পুরনো জামে মসজিদে মিশর থেকে আসেন ইসলামের আলেমরা। গ্রেট ওয়ালের দেশ চীন জুড়ে আছে মুসলমানদের উপস্থিতি। বর্তমানে চীনের মসজিদের সংখ্যা ছাড়িয়েছে 30,000-এর কোটা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কঠোরতা না থাকলেও শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের উপর চলছে নানামুখী অত্যাচার। বোরকা পরা, দাড়ি রাখা, মাইকে আজান দেয়ায় নিষেধাজ্ঞা সহ আছে অনেক প্রতিকূলতা। কমিউনিস্ট রাষ্ট্রটির ধর্মীয় বৈরিতা সত্ত্বেও কমেনি চীনা মুসলমানদের ধর্মের প্রতি আন্তরিকতা। অবিচার ও বৈষম্যের মাঝেও পবিত্র মাহে রমজানে দেশটির মুসলিমদের মাঝে চলে আল্লাহর রেজামন্দি হাসিলের আপ্রাণ চেষ্টা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মরুভূমির বালুচর থেকে আকাশচুম্বী অট্টালিকার দেশ সংযুক্ত আরব আমিরাত। 7ম শতকে মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি প্রেরণের মাধ্যমে অঞ্চলটিতে ইসলামের সূচনা হওয়া দেশটি বর্তমানে আধুনিক স্থাপত্য, ইসলামিক ঐতিহ্য, শক্তিশালী অর্থনীতির অনন্য মেলবন্ধনে বিশ্বজুড়ে নজর কেড়েছে। কিভাবে হলো এমন পরিবর্তন? ধারাবাহিক প্রতিবেদনে বিশ্বজুড়ে মুসলিম দেশের 23তম পর্বে নিয়ে থাকছে মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মরুভূমির তপ্ত বালুচর থেকে আকাশচুম্বী অট্টালিকার বিষয়। সংযুক্ত আরব আমিরাত যেন এক আধুনিক রূপকথার দেশ। একদিকে ব্রুজ খলিফার বুক চিরে বেরিয়ে আসা আধুনিকতার চরম শিখর, অন্যদিকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের গম্বুজে মিশে থাকা ইসলামের শাশ্বত প্রশান্তি ও আভিজাত্য। এই দুইয়ের মেলবন্ধনই দেশটি আজ বিশ্ব মঞ্চে অনন্য। যাযাবর বেদুইন সংস্কৃতি আর মুক্ত আহরণের প্রাচীন ইতিহাসকে পুঁজি করে মাত্র কয়েক দশকে গড়ে ওঠা এই দেশটি তার ঐতিহাসিক শিকড়কে না হারিয়েই জয় করেছে ভবিষ্যতের প্রযুক্তি। বর্তমানে বিলাসিতা আর ইসলামের সুগভীর ঐতিহ্যের এক অপূর্ব মিশেলে আরব আমিরাত সারা বিশ্বের পর্যটক ও স্বপ্নবাজদের জন্য এক জাদুকরী গন্তব্য। 630 থেকে 632 খ্রিস্টাব্দের দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি প্রেরণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে ইসলামের সূচনা ও প্রসার ঘটে। মক্কা বিজয়ের পর অঞ্চলটিতে ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় উপজাতিরা ইসলাম গ্রহণ করে। এরপর দিব্যার যুদ্ধের মাধ্যমে অঞ্চলটিতে ইসলামের আধিপত্য সুদৃঢ় হয়।
সংযুক্ত আরব আমিরাত আধুনিক স্থাপত্যের পাশাপাশি সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শনে ভরপুর। প্রধান ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে ফুজাইরাহের 1500 শতাব্দীর আল বিদিয়া মসজিদ, আবুধাবির কসর আল হোসন, দুবাইয়ের আল ফাহিদি ফোর্ট অন্যতম। নান্দনিক ও আধুনিক স্থাপত্যের প্রতীক হিসেবে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ এবং দুবাইয়ের জুমেইরাহ মসজিদ বিশ্ববিখ্যাত। প্রায় ৮৩,৬০০ বর্গ কিলোমিটার দেশটিতে ১,১৬,০০,০০০ বেশি জনসংখ্যা রয়েছে। দেশটির ৮৮.৫% মানুষই প্রবাসী। ইসলামী একমাত্র রাষ্ট্রীয় ধর্ম এবং শরিয়াহ আইন প্রধান উৎস। আমিরাতের ঐতিহ্যবাহী ধর্মীয় পোশাক ও খাবার দেশটির ইসলামী ঐতিহ্যের প্রতীক। পুরুষরা সাদা সুতির কান্দুরা বা থোব, মাথায় গোত্রাহ ও আকাল ব্যবহার করেন। আবায়া হলো নারীদের প্রথাগত কালো পোশাক। খাবার তালিকায় খেজুর, কফি, মাছবুশ, মাংস, শাহওয়ারমা বেশ জনপ্রিয়, যা প্রধানত আরব ও আমিরাতি সংস্কৃতির সংমিশ্রণ। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রধান উৎস হল খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। তবে বর্তমানে দেশটির পর্যটন, আর্থিক পরিষেবা, রিয়েল এস্টেট এবং বাণিজ্যের মতো তেল বহির্ভূত খাতে দ্রুত বৈচিত্র্য এনেছে। সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তনের কারিগর শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। তার দূরদর্শী নেতৃত্বে ১৯৭১ সালে ৭টি আমিরাত ঐক্যবদ্ধ হয়। পরিবর্তনের মূল রহস্য হল তেল সম্পদের সঠিক বিনিয়োগ এবং তেলের উপর নির্ভরতা কমিয়ে পর্যটন ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। উন্মুক্ত বাণিজ্য নীতি, আধুনিক অবকাঠামো এবং বিশ্বসেরা হওয়ার লক্ষ্যই মরুভূমিকে আধুনিক নগরে বদলে দিয়েছে। মূলত সঠিক নেতৃত্ব, ঐক্য এবং ভবিষ্যৎমুখী পরিকল্পনাই এই অবিশ্বাস্য সাফল্যের মূল চাবিকাঠি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি ইহুদি উপাসনালয় আর ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে। পাল্টা প্রতিরোধে নিহত হয়েছে 2 জন, এর মধ্যে একজন আইএস মতাদর্শী। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডের একটি সিনাগগে হামলা হয়েছে। এফবিআই জানায়, স্থানীয় সময় বেলা 12:19 জরুরি হটলাইনে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে গোলাগুলি শুরু হয়। দ্রুতগামী গাড়ি থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছে। এক পর্যায়ে হামলাকারী গাড়ি নিয়ে সিনাগগের দেয়ালে ধাক্কা খায়। পরে গাড়ির ভেতর থেকে একজনের লাশ বের করা হয়। এই সময় সিনাগগের ভেতরে প্রাথমিক শ্রেণী শিক্ষা কার্যক্রম চলছিল। পরে অন্তত 140 জন শিশুকে নিরাপদে বের করে আনা হয়েছে। অভিযান চলাকালে সিনাগগের ভেতরে আগুনের ধোঁয়ায় অন্তত 30 জন পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে যায়। একই দিন সকালে ভার্জিনিয়া ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ক্লাসরুমে ঢুকে একজন গুলি বর্ষণ করলে কয়েকজন শিক্ষার্থী প্রতিরোধ গড়ে তোলে। ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী মোহাম্মদ বাইলোর জাল্লোহ মারা যায়। তার গায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এফবিআই জানায়, কিছুদিন আগে কারাগার থেকে ছাড়া পাওয়া ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য বাইলোর আইএস মতাদর্শের ছিল। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।